নমস্কার বন্ধুরা, সুলা রুট এখন দাঁড়িয়ে আছে কোন্নগরে, আর তোমাদের নিয়ে যাচ্ছে বাই বোট পানিহাটিতে। গঙ্গাতে দেখলাম সুসুদ, অনেকগুলো সুসুদ আছে, কিন্তু এখানে আমরা অনেকটাই দেখালাম। পানিহাটিতেই প্রথমেই আমরা চলে আসলাম সেই 12 শিব মন্দিরের ঘাট ত্রাণবাবুর, তারপরে দেখে নিলাম মা ভবানীর মন্দির, আর তারপরে ফেমাস চিড়ে দই মন্দির। রাত্রিকালে কেউ এখানে থাকতে পারে না, এবং বিশেষ পুজো একমাত্র কালী পুজো ছাড়া এবং ভাদ্র মাসের অমাবস্যা ছাড়া কোনো দিনই রাত্রিবেলা এই মন্দিরের সামনে দাঁড়ানো এবং এই উঠোনে কেউ বাস করতে পারে না। এবং কোনো কিছু বলবার ইচ্ছা থাকলে মায়ের, সেটা কারোর মাধ্যমে ভর করে বা স্বপ্নাদেশে মা ব্যক্ত করে। খুবই জাগ্রত পানিহাটির দেবী ভবানী প্রাণনাথ কালী মন্দির। গুড মর্নিং ফ্রেন্ডস। সুলা রুট মানেই ঘোরা আর পথে গানের গল্প। তাই আজকে আমরা চলে এসেছি। কোথায় চলে এসেছি সেটা পরে বলছি। তোমরা ভেবেছো কি তোমরা কোথায় কোথায় ঘোরো? কত জায়গা, দেশে বিদেশে সব জায়গায় ঘুরি, কিন্তু কাছে পিঠে কতগুলো ঘোরার জায়গা আছে। তাই আজকে সুলা রুট তোমাদের ঘোরাবে কাছে পিঠে। তাই আমি সকাল সকাল চলে এসেছি একটি দারুণ জায়গাতে। এর মজাটা পরে বলছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে থাকো আমার সাথে। পানিহাটিতে এই একটি এমন মন্দির আছে যেখানে রাত্রে কেউ বাস করতে পারে না। মন্দির প্রাঙ্গণের 7টার পরে মা অ্যালাউ করে না কাউকে থাকার জন্য। এই মন্দিরটি হলো ত্রাণবাবুর মন্দির, আর এখানে বসে আছেন মা ভবানী। নমস্কার বন্ধুরা, সুলা রুট আজকে ঘুরতে বেরিয়েছে কলকাতার কাছে পানিহাটিতে। পানিহাটি তোমরা শিয়ালদা থেকে সোদপুরের ট্রেন ধরে ওখান থেকে টোটো করে চলে আসবে পানিহাটিতে। আমরা প্রথমেই এসেছি পানিহাটির ত্রাণবাবু কালী মন্দির, যাকে পানিহাটির মা ভবানী মন্দিরও বলে। ত্রাণবাবু ছিলেন পানিহাটির রূপকার। উনি অনেক কিছু তৈরি করেছেন। আমরা খুবই গর্বিত যে আজকে আমরা কথা বলতে পেরেছি এই মন্দিরের প্রধান পুরোহিতের সাথে। উনি আমাদের বললেন মন্দির সম্বন্ধে অনেক কথা। পানিহাটির দেবী ভবানী, এই দেবীর সাথে নানান রকম ইতিহাস জড়িয়ে আছে। রাজা চন্দ্রকেতুর যে বেড়াচাপা দিগঙ্গায় গড় আছে, সেই গড় সুদূর পানিহাটি অব্দি বিস্তৃত ছিল। এই গড়ের দেবী ছিলেন এই অধুনা, সেই সময় এই জায়গার নাম ছিল ভবানীপুর। দেবী এখানে ভবানী নামে প্রতিষ্ঠিত এবং পূজিত। পানিহাটিতে রাজা চন্দ্রকেতুর শাসনের সময় মুসলিম বন্দীদের আক্রমণের পর পিরিয়ড যখন হলো, সেই সময় এই দেবী মূর্তিটি ওখান থেকে খোয়া যায়, ইতিহাসে যা বলছে। তারপর সেই দেবী মূর্তি এইখানেতে গঙ্গার মধ্যে গড়ের মাধ্যম দিয়ে এখানে অলৌকিকভাবে উপস্থিত ছিল। তখন মা স্বপ্নাদেশ দিতে এখানে স্থানীয় কিছু ব্রহ্মচারীরা দেবী মূর্তির মায়ের স্বপ্নাদেশ পায়, এবং এই দেবী মূর্তি স্বপ্নাদেশ পাওয়ার পর জাল ফেলে গঙ্গা থেকে মা ধরা দেয় না, এবং মা আদেশ করেন যে আমাকে এখানে প্রতিষ্ঠিত করে এই ভূমির ওপর পূজিত হবো আমি। তখন সেই ব্রহ্মচারীরা মাকে ওখানে প্রতিষ্ঠা করে এবং মায়ের পুজো ভার নিয়ে পুজো চালাতে থাকে।
তারপরেতে যখন ব্রহ্মচারীদের দিন ফুরিয়ে আসে, তখন গ্রামেরই এক ব্রাহ্মণ নসিরাম বন্দ্যোপাধ্যায়কে মায়ের সেবার ভার কার্য দায়ভার তার উপর দিয়ে ব্রহ্মচারী পরলোক গমন করলে সেই সময় নসিরাম বন্দ্যোপাধ্যায় মায়ের সেবক হিসেবে মায়ের পুজো করতেন। মায়ের নিত্য পুজো করতেন। তারপর তিনিও যখন মারা যান তখন তার বড় ছেলে প্রাণনাথ বন্দ্যোপাধ্যায়কে এই পুজোর ভার দেওয়া হয়। প্রাণনাথ বন্দ্যোপাধ্যায় খুব অল্প বয়সেই পিতৃহারা হয়ে মায়ের পূজার ভার গ্রহণ করে এবং তিনি পরবর্তীকালে পানিহাটির রূপকার বলতে গেলে প্রাণনাথ বন্দ্যোপাধ্যায়কেই বোঝানো হয় আজও। তিনি এই গ্রামের জন্য পানিহাটি স্কুল, পানিহাটির দুটি স্নানঘাট নির্মাণ করেন, পানিহাটি শ্মশান ঘাট নির্মাণ করেন। মায়েরই কৃপা বলে সে দরিদ্র সন্তান থেকে এক বিরাট গোস্বামী হয়ে ওঠে এবং ব্যবসা পাট এবং চিনির ব্যবসা করে সে বিরাট জমিদারি প্রতিষ্ঠা করে এবং এই মায়ের মন্দিরও তিনি স্থাপন করেন। এটা হচ্ছে দ্বিতীয় মন্দির। এর আগেও এখানে মন্দির ছিল। এই আধুনিক দেবালয়টা পানিহাটির প্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৈরি হয় এবং পানিহাটি মিউনিসিপ্যালিটিরও তিনি ফাউন্ডার। রাজা চন্দ্রকেতুর আমল প্রায় বল্লাল সেনের সময়কার। তাতে যা বোঝাচ্ছে এই দেবী মূর্তি প্রায় 900 থেকে 950 বছরের প্রাচীন। আর এই যে মন্দির 135 থেকে 40 বছর বয়স হবে এই দেবালয়টা। এর আগে মা এখানেই পূজিত হতেন। পানিহাটিতে সারাদিন লেগে যাবে শুধু ঘুরতে ঘুরতে। অনেক কিছু দেখার আছে বন্ধুরা, সবটাই দেখাবো, শুধু তোমরা আমাদের সাথে থাকো, তাহলে না আমাদেরও মজা লাগবে ঘুরতে আর তোমাদের ঘোরাতে। ত্রাণবাবুর মন্দির তো দেখছই এখন, আর ঠিক ত্রাণবাবুর মন্দির উল্টো দিকে বয়ে যাচ্ছে হুগলি রিভার। তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম মেন রাস্তার উপরে, পেলাম একটি ছোট শিব মন্দির। ত্রাণবাবুর মন্দির দেখতে ভুলো না, কিন্তু মন্দিরের ঠিক পাশে সেখানে রয়েছে অনুকূল ঠাকুরের মন্দির। তার সামনে যে ছোট্ট শিব মন্দিরটি রয়েছে এটি ছিল ত্রাণবাবু মন্দির প্রাঙ্গণের মধ্যে। পরে এই ত্রাণবাবুর মন্দিরের কিছুটা অংশ সৎসঙ্গ বা অনুকূল ঠাকুরকে দিয়ে দেওয়া হয়। এই মন্দিরের ভেতরে তোমরা যেতে পারো, তবে ভেতরে গিয়ে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাবে না। তাই মন্দির আমরা দেখলাম দূর থেকে। ত্রাণবাবুর মন্দির দেখে এবার আমরা এগিয়ে যাব এর পরের ডেস্টিনেশনে। আর বলে যে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সুরলা রুট কিন্তু এরকম অনেক ইউনিক ট্যুর করতে ভালোবাসে। কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম পানিহাটির উল্টো দিকে ঐতিহাসিক শহর কোন্নগর। তখন বলেছিলাম পানিহাটি নিয়ে আসবো। যাই হোক, তো আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। গঙ্গার পাড় ধরে ধরে এগোলেই দেখতে পারবে পানিহাটির ঐতিহ্য। পানিহাটি আর কোন্নগর কিন্তু বলা যায় টুইন সিটি। একে ঠিক উল্টো দিকে ওখানেও 12 মন্দির, এখানেও রয়েছে 12 মন্দির। গঙ্গার
ঘাট ধরে আমরা এবার এগিয়ে চলেছি। পৌঁছে গেলাম ত্রাণবাবুর ঘাটে। হ্যাঁ, এটি হলো ত্রাণবাবুর ঘাট। ত্রাণবাবুর ঘাট দেখে আমাদেরও কিন্তু মনটা পুরো ভরে গেল। এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট খুবই কম দেখা যায়। আর দেখুন, সিঁড়ির স্ল্যাবটাও এত সুন্দর কি ইজিলি উঠতে পারবেন আর নামতে পারবেন। পানিহাটিতে প্রত্যেক ঘাটের সিঁড়িটা কিন্তু খুবই সুন্দর আর খুবই পোক্তা। আর আমরা দেখলাম সেই ঘাটে বসে একটি সুন্দর মেয়ে আর একটি সুন্দর মেয়ের ছবি এঁকে চলেছে পেপারে। দেখে আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে গেলাম। সত্যি এত সুন্দর দৃশ্য এরকম ঘাটেই পাওয়া যায়। এরকম নিরিবিলি ঘাটে বসে আঁকতেও পারবে, কেউ হয়তো গানও গাইতে পারো মন খুলে। ত্রাণবাবুর ঘাট থেকে এবার যাচ্ছি আরেকটি অ্যাট্রাকশন। সুলা রুট এখন চলে এসেছে হন্টেড পিকনিক স্পটে। এটি হলো হন্টেড পিকনিক স্পট। দেখে নিন বন্ধুরা, আবার এর ভাড়া হচ্ছে 3000 টাকা। মানে ভূত গলা টিপবে তাতে 3000 টাকা দিতে হবে। এই বাগান বাড়িটি একদম গঙ্গার পাড়ে। এই বাড়িটি ছিল বিখ্যাত সলিসিটর জেনারেল শ্রী মনীন্দ্রনাথ মিত্রের। আজ এ বাড়িতে ওনারা কেউ থাকেন না। বাড়িটি পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়, তাও আবার ভাড়া রয়েছে 3000 টাকা। বাড়িটির অবস্থা কিন্তু মোটেই ভালো না। এখানে যে কেয়ারটেকার দাদা আছেন তাকে জিজ্ঞেস করলাম যে পিকনিকের জন্য বাইরে তো বসবে, কিন্তু রান্না করার ব্যবস্থা বা টয়লেটের কি ব্যবস্থা রয়েছে? তো ওরা বললো ভিতরে রুম আছে। কিন্তু সত্যি বাড়িটি হন্টেড পিকনিকের মতোই লাগছে। হ্যাঁ, 3000 টাকা দিয়ে হন্টেড পিকনিক করুন, খান আর ভয় ভয় খেতে হবে আর ভয় ভয় থাকতে হবে। কেন কি কখন উপর থেকে ধাম করে আওয়াজ আসবে আপনারাও বুঝতে পারবেন না। ধারাম করে আওয়াজ আসলো, চাই ভেঙে পড়লো, মাথাটা বাঁচাতে হবে। কিন্তু গল্প তো আবার অন্যরকম বলছে। রাত্রেবেলা নাকি কোথায় ছম ছম আওয়াজ কি সব হয়, তারও নাকি এখানে আওয়াজ পাওয়া যায়। এটি হলো রান্নাঘর পিকনিকের জন্য। এই রান্নাঘরেই রান্না করতে হবে যারা পিকনিক করতে আসে। আর পাশেই বাথরুমও আছে। হ্যাঁ, ওখানে কেয়ারটেকার দাদা আছে, তার কাছে এসে পিকনিকের বুকিং করে নিতে হবে। মিত্রবাড়ির পিকনিক স্পট দেখার পর জায়গাটা খুবই কম, কিন্তু যা হোক কম পক্ষের জন্য পিকনিক ভালোই। গঙ্গার পাড়ে তো ওদের জন্য ভালোই লাগবে। হ্যাঁ, দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর উঠে পড়লাম
ত্রাণবাবু রোডের উপরে। এবার আমরা যাচ্ছি ত্রাণবাবু বাড়ি দেখতে। ত্রাণবাবু ছিলেন কিন্তু পানিহাটির রূপকার। উনি তৈরি করেছেন পানিহাটি ঘাট, ত্রাণবাবুর মন্দির, পানিহাটি হাই স্কুল, পানিহাটি শ্মশান, সবই কিন্তু প্রাণনাথ ব্যানার্জি তৈরি করা। তো আমরা এবার যাচ্ছি এই মহান ব্যক্তিত্বর বাড়ি দেখতে। এই রাস্তার নামই হচ্ছে প্রাণনাথ ব্যানার্জি রোড। আর সেখানেই দেখতে পারবেন একটি সংকটমোচন মন্দির। দাঁড়িয়ে পড়লাম সংকটমোচনের কাছে, সংকট দূর করার আর্জি জানিয়ে আমরা এবার এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন। দেখতে চাইছি এই পানিহাটির রাজবাড়ি। দেখি কি দেখতে পাই। কথা বলতে বলতে পৌঁছে গেলাম সেই মহান ব্যক্তির বাড়ির সামনে। এটি হলো ত্রাণবাবুর বাড়ি। এখন দেখুন কি অবস্থা। শোনা যায় প্রাণনাথ ব্যানার্জির বাড়ি নাকি ছিল 10 বিঘা জমির উপরে। আজ এইটুক পোর্শনই রয়ে গেছে এখানে। আর কলকাতা হাইকোর্টের কেসের নিয়ম অনুসারে এখানে লেখা আছে নোটিশ যে ভেতরে যাওয়া যাবে না। ভেতরে না যাওয়ার কারণ হচ্ছে বাড়িটির অবস্থা খুবই খারাপ। এইটুক ছিল ওনাদের বাড়ির কাছারি বা ঠাকুর দালান। দেখুন প্রাণনাথ ব্যানার্জির বাড়ি লেখা আছে। আর বাড়িটি আর জমিগুলো কোথায় গেল? সব যে যার শরীর নিজেরা সেই বাড়িটি বিক্রি করে করে আশেপাশে চারিদিকে রয়েছে শুধু বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং। আর এই পোর্শনটা দেবত্ব বা ট্রাস্টের আন্ডারে পড়েছে বলে এখানটা কোনো রকম রেনোভেশন হয়নি, ওয়েট করে আছে কখন ভেঙে পড়বে, তারপরে এখানেও তো শুরু হয়ে যাবে মাল্টি স্টোরি বিল্ডিং। ডান দিকে আমরা দেখতে পারলাম ত্রাণবাবুর কিছু অংশটা চলে গেছে প্রমোটিং এর আন্ডারে। ওখানে বিশাল একটা বড় বিল্ডিং তৈরি হচ্ছে। আর দেখতে পারবেন সেই পাঁচিল থেকেও সেই বিল্ডিং এর হাইট। এটাই ছিল বাড়ির ঠাকুর দালান। আজকে ঠাকুর দালান ভেঙে পড়েছে। দুর্গাপুজো আর প্রাণনাথ ব্যানার্জির এইখানে হয় না। পরিবারের লোকেরা তারা নিজের মতো এই দুর্গাপুজো পালন করেন। পানিহাটির ত্রাণবাবুর বাড়ি দেখার পর এবার চলে আসছি বাংলা সিনেমা বা বাংলা সিরিয়ালের যেখানে ম্যাক্সিমাম টাইম শুটিং হতে থাকে সেই ফেমাস ঘাটে। শুধু তাই নয়, বাংলা সিনেমার নয়, এখনকার জেনারেশনের রিল তোলার বা রিল শুট করার আইডিয়াল প্লেস হচ্ছে এই 12 মন্দির ঘাট। আপনারা আসলে এখানে বাঁদিকে একটা ছোট পার্কের মতো আছে, ডান দিকেও আছে। শুধু দেখতে পারবেন পরপর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল শুট করছে। ফটো শুটিংয়েরও এটি কিন্তু আইডিয়াল প্লেস বলা যেতে পারে। আর বাদিক ডান দিকে 6টা করে শিব মন্দির। এই মন্দিরগুলো 12 মন্দিরটি নির্মাণ করেছিলেন ঘোষ পরিবারে। মন্দিরের যে 12 শিবলিঙ্গের মন্দিরগুলোকে আবার নতুন করে রেনোভেশন করা হচ্ছে। হ্যাঁ, আর এই মন্দিরটি বয়স হচ্ছে 350 বছর। কেউ বলছে 350 বছর, কেউ বলছে 200 বছর। সত্যি মিথ্যে জানি না, কিন্তু মন্দিরগুলো যথেষ্ট পুরনো।
এই ঘোষ বাড়ির 12 মন্দির দেখলাম আমরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন কোন্নগর দেখেছিলাম, কোন্নগরেও 12 মন্দির ছিল। যেখানে এই পানিহাটির বাণী মন্দির আছে, ঠিক তার উল্টো দিকেই আছে কোন্নগরের সেই 12 মন্দির। আমরা দুটো মন্দিরই দর্শন করলাম। আরে কোথায় এসে গেছে সুলারু? এইটা দেখুন গঙ্গা ঘাট। আর এই গঙ্গা ঘাটে এই ঘাটটি দেখে কিছু মনে পড়ছে বন্ধুরা? আমাকে তো মনে করতে পারছি না। তোমরা কিছু হেল্প করো, তবু আমি একটু ব্রেনের জোর লাগাই, কিছু মনে করতে পারি কিনা। হ্যাঁ, মনে করতে পেরেছি। বাংলা একটি নতুন সিরিয়াল শুরু হয়েছে। সে সিরিয়ালে এই ঘাটটি দেখানো হয়েছে নবদ্বীপে। তো নবদ্বীপ চলে আসলো পানিহাটিতে। আমরা অনেক ঘাট ঘুরেছি আর অনেক ঘাট তোমাদের দেখিয়েছি সত্যি, কিন্তু এই যে ঘাটটি দেখছেন, এর মতন ঘাট খুবই কম আমরা দেখেছি। এই ঘাটে একটি বাচ্চাও ইজিলি উপর নিচু করতে পারে। তো এই ঘাটটি এত সুন্দর কেন, তার পিছনে একটি কাহিনী আছে। তো বন্ধুরা, আজকে ওই গল্পটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। একদিন মিস্টার দত্ত এখানে বসেছিলেন, আর একটি প্রেগনেন্ট মহিলা গঙ্গাতে স্নান করে যাচ্ছিলেন উপরে। হঠাৎ উনি পড়ে যান। পড়ে যাওয়ার কারণে মিস্টার দত্ত যখন দেখেন এই দৃশ্যটা, ওনার মনে একটি প্রশ্ন উঠে যায়, কি ইচ্ছা আমার ঘাটে এসে উনি পড়ে গেছেন। তো উনি তার পরের দিন এত সুন্দর ঘাট তৈরি করে দিলেন সবার জন্য। আমরা ওনাকে অনেক অনেক প্রণাম জানাই। এত সুন্দর এই ঘাটটি, তাই আমাদের ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এই ঘাটটিকে ডিক্লেয়ার করেছে মোস্ট
ইজি অ্যাক্সেসেবল ঘাট, আর তার ফলে সুবিধা হয়ে গেছে অনেকের। এখানে যারা ফটো শ্যুট করতে ভালোবাসো তারা কিন্তু আরাম থেকে এখানে এসে সারাদিনের মতো ফটো শুটিং করে নিতে পারো। আর হ্যাঁ, তোমরা এই ঘাটটি দেখে একটি কথা মনে করতে পারে কি, এই ঘাট একটি খুবই রিসেন্ট জনপ্রিয় সিরিয়াল চলছে এখন, তার শুটিং কিন্তু এখানেই হয়েছিল। মানে নবদ্বীপ চলে আসলো পানিহাটিতে। এইবার আমরা চলে এসেছি পানিহাটির সবচেয়ে বড় পবিত্র স্থানে। এই হচ্ছে সেই জায়গা যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এবং তারই হাতে তৈরি পানিহাটির বিখ্যাত দই চিড়ে উৎসব। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু ঘাট। এই ঘাট দেখার পর ঠিক একটুখানি এগোলে ডান দিকে পৌঁছে যাবেন মনির সেন ঠাকুরবাড়ি। মণি সেনের ঠাকুরবাড়ি একটি ঐতিহাসিক বাড়ি। এই বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, আর মণি সেন তখন ঠাকুরকে নিয়ে গিয়ে তার বৈঠকখানার ঘরে বসালেন। আর ওনাদের বাড়ির রাধাকৃষ্ণ দেখে শ্রীরামকৃষ্ণ খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন তোমাদের শ্রীকৃষ্ণের মুখ যেন আমি সারা মনেই নিয়ে নিতে পারি। এই বাড়িটি শ্রীরামকৃষ্ণর পদধন্য, আর এর পাশেই রয়েছে, আমরা এখন যাব, সন্ধে হয়ে গেছে, এখন সন্ধ্যের সময় আমরা যাব এইবার ইস্কন মন্দিরে। সন্ধ্যের সময় ঘাটের দৃশ্য কিন্তু টোটাল আলাদা দেখতে লাগে, মানো গঙ্গাতে কেউ গোল্ড বিছিয়ে দিয়েছে। দেখুন, সোনার মতন সূর্যের আলো গঙ্গার উপরে পড়ছে, আর যেমনি সোনা কালার যেমনি হয় তেমনি গঙ্গার জলের কালার হয়ে গেছে। আমরাও এখানে বসেছিলাম, সত্যি এই গঙ্গাতে অনেকগুলো শুশুক আমরা কিন্তু দেখতে পেলাম। এই গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসে রইলাম এই কারণে, কারণ আমাদের ইচ্ছে ছিল এখানে ইস্কন মন্দিরে শুশুক ডুব দিল, ইস্কন মন্দিরে যাব সন্ধ্যা আরতি দেখতে। বলতে বলতে আমরা ঢুকে পড়লাম প্রভুর আরতি দেখতে। আরতি চলছে, আমরাও হাত জোর করে ঠাকুরকে বিনতি করতে রাখলাম, এই ঠাকুর তুমি সবাইকে ভালো রাখো, আর আমাদের এই চলার পথে তুমি সঙ্গে থাকো। এটি হচ্ছে পানিহাটির ইস্কন মন্দির। এখানে সকাল 12টার মধ্যে এসে নাম লেখালে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। মন্দির 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার খুলে বিকেল 4টে। আমাদের এবার যাব, এই মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে গঙ্গার ঘাট। আরতির সময় চলছে, তাই একটু তো দাঁড়াতে হবেই। দাঁড়িয়ে তারপরে যাব মন্দিরের ঠিক পেছন দিকে।
এই জায়গাটি হলো খাওয়ার, যেখানে বসে দুপুরের লাঞ্চ ভক্তরা করতে পারে। আর বাঁ দিকে আছে ছোট ছোট শিব মন্দির। দেখুন যে শিব মন্দিরের শিবলিঙ্গ, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই মন্দিরের সবচেয়ে ভালো লেগেছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবাই বেশ নিয়ম মেনে চলে। এখানে এসে একটু সময়, অনেকটা সময় আপনার কাটাতে পারবেন। বিকেলবেলা আরতি দেখে এখানে বসুন সানসেট দেখতে। আমরাও বসেছিলাম সানসেট দেখব, দেখে তারপরে বাড়ি ফিরব। তো বন্ধুরা, আজকের ট্যুর কেমন লাগলো একবার কমেন্ট বক্সে এসে জানাবে। যখন তোমরা কমেন্ট করবে ততই আমরা বল পাবো। তাই আজকের জন্য বাই। দেখা হবে আগামী এপিসোডে। বাই।